আমরা পড়ছি ৮ নম্বর অধ্যায় পরমাণু ও পারমাণবিক নিউক্লিয়াস। আচ্ছা, তো পরমাণুর ধারণা বহুকাল আগের থেকে প্রচলিত ছিল, স্পেশালি ভারতবর্ষে এবং গ্রিসে। পরবর্তীকালে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্রতম কণিকা দ্বারা গঠিত, যার নাম হচ্ছে অ্যাটমা, যার মানে হচ্ছে ইনডিভিজিবল। এরপরে বিজ্ঞানী ডাল্টন তার বিখ্যাত পরমাণুবাদ নিয়ে আসেন। সেখানে তিনি বলেন যে প্রত্যেকটি পদার্থ ক্ষুদ্রতম অবিভাজ্য কণা দিয়ে গঠিত, যার নাম হচ্ছে পরমাণু। পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যা নিস্তড়িত সামগ্রিকভাবে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, স্পেশালি রেডিও অ্যাক্টিভিটি, এক্সরে, এগুলোতে দেখা গেল যে পরমাণুকে ভাঙা যায়, ভাঙলে নানা রকম কণিকা পাওয়া যায়। তার মধ্যে স্থায়ী কণিকাগুলি হলো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন ইত্যাদি। তো এরপরে বিজ্ঞানী ক্রুক্স মোক্ষণ নলে, তড়িৎ মোক্ষণ নলে এর গঠনটা এরকম। এখানে একটা ভ্যাকুয়াম পাইপ লাগানো থাকে এই নলের ভেতর থেকে প্রেশার, বায়ু বের করে নেওয়ার জন্য, যাতে প্রেশারটা কম হয়। এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় 10 to 20 কিলো ভোল্ট, আর প্রেশার যখন 0.301 হয় তখন দেখা যায় যে ক্যাথোড থেকে একটা অদৃশ্য রে অ্যানোডের দিকে যাচ্ছে। এটার নাম দেন উনি ক্যাথোড রে। তো ক্যাথোড রের আবিষ্কর্তাকে উইলিয়াম ক্রুক্স, ক্যাথোড রশ্মি। এরপর বিজ্ঞানী জে থমসন, স্পেলিংটা ঠিক লিখলাম, জে থমসন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সাহায্যে দেখান যে ক্যাথোড রে যেটা আছে, ক্যাথোড রে আসলে ভরযুক্ত নেগেটিভ তড়িৎগ্রস্ত কণার স্রোত, যার নাম পরবর্তীকালে হয় ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী জে থমসন। এরপরে প্রোটন আবিষ্কৃত হয়েছিল অনেক পরে। তো যেহেতু সামগ্রিকভাবে পরমাণু নিস্তড়িত হয়, তো তিনি পরমাণুর একটি মডেল প্রস্তাব করেন, যেখানে উনি বলেন যে একটা ধনাত্মক আধানের মধ্যে, পুডিংয়ের মধ্যে যেমন ড্রাই ফ্রুটসগুলো থাকে, তেমনি করে ইলেকট্রনগুলো এরকম বিন্যস্ত। কিন্তু এটা পরবর্তীকালে দেখা যায় ঠিক নয় এই মডেলটা। এরপরে এটাকে বলা হচ্ছে প্লাম পুডিং মডেল বলা হয় বাই জে থমসন। পরবর্তীকালে গোল্ডস্টাইন প্রোটন আবিষ্কার করে। বেসিক্যালি উনি অ্যানোড রে আবিষ্কার করেছিলেন, মানে অ্যানোড থেকে ক্যাথোডের দিকেও একটা রশ্মি যায়, যেটাকে অ্যানোড রে বলা হয়। এবার অ্যানোড রের ধর্ম পর্যালোচনা করে জানা যায় যে সেগুলো আসলে ভরযুক্ত পজিটিভ তড়িৎগ্রস্ত কণার স্রোত। অনেক পরে এটার নাম করা হয় প্রোটন, যদিও প্রোটন আবিষ্কারের
কৃতিত্ব গোল্ডস্টাইনকেই দেয়া হয়। এরপরে হচ্ছে নিউট্রন আবিষ্কার হয়েছিল, করেছিল চ্যাডউইক বিজ্ঞানী। তো এটা হচ্ছে 3 ধরনের স্থায়ী কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো পরপর আবিষ্কৃত হয়েছিল। তো আমাদের মেইন পয়েন্ট হচ্ছে পরমাণু এবং পরমাণু গঠন। পরমাণুর ধারণা এলো, তারপরে ডাল্টনের পরমাণু তত্ত্ব, তারপরে ক্রুক্সের ক্যাথোড রশ্মি আবিষ্কার, তারপরে জে জে থমসনের ইলেকট্রন আবিষ্কার, তারপরে হচ্ছে জে জে থমসন প্লাম পুডিং মডেল, ইতিমধ্যে প্রোটন আবিষ্কার, তারপর নিউট্রন আবিষ্কার। নিউট্রন অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তার মধ্যেখানে আবার একটা ইম্পর্টেন্ট ঘটনা হলো, সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, যিনি থমসনেরই স্টুডেন্ট ছিলেন। রাদারফোর্ড একটি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট মডেল করেছিলেন। ওনার দুজন ছাত্র, গ্র্যাজুয়েট স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন কমপ্লিটও করেনি, তারা একটা ওই আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা করেছিল। তো সেখানে এক্সপেরিমেন্টটা কীরকম ছিল, এরকম একটা লেড পাত্রের ভেতরে আলফা সোর্স ছিল, এক্ষেত্রে পোলোনিয়াম ইউজ করেছিল, পোলোনিয়াম আলফা সোর্স। এটাকে একটা লেড স্লিটের মধ্য দিয়ে পাঠানো হয়েছিল, তারপরে একটা রে পাওয়া যায় আলফা কণার। এবার এটাকে একটা গোল্ড ফয়েল, এটা খুবই পাতলা, গোল্ডের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 79, এরকম গোল্ড ফয়েলের মধ্য দিয়ে পাঠানো হলো, আর চারদিকে এরকম ডিটেক্টর প্লেট বসানো হলো। এবার দেখা গেল বেশিরভাগ আলফা কণা এরকম ভেদ করে চলে গেল। তার মানে এটা বোঝালো যে পরমাণুর ভেতরে বেশিরভাগ স্থানই ফাঁকা। কিছু সংখ্যক কণা অল্প ডিফ্লেকশনে চলে গেল, খুব সংখ্যক। এটা ব্যাখ্যা করা হলো এরকম করে যে পরমাণুর ভেতরে কোথাও কোনো পজিটিভ যে সেন্টার আছে সেটার থেকে এটা ডিফ্লেকশন হচ্ছে। যেহেতু আলফা কণা অনেক ভারী, সেই জন্য আলফা কণার ডেভিয়েশনটা ততটা হচ্ছে না, অল্প কোণে বিক্ষেপ হচ্ছে। আর খুবই কম সংখ্যক কণা এরকম করে ফিরে এলো, উল্টো দিকে ফিরে এলো। তো এই যে এক্সপেরিমেন্টটা করা হলো, তার উপর ভিত্তি করে রাদারফোর্ডের পরমাণু মডেল এলো। অ্যাটমিক মডেল, যার প্রস্তাবগুলো ছিল যে পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, অনেকগুলো এসেছিল, ফাঁকা, তারপরে হচ্ছে পরমাণুর ভেতরে একটা ক্ষুদ্রতম জায়গার মধ্যে সমস্ত পরমাণু সমস্ত ভর এবং পজিটিভ আধান সীমাবদ্ধ। এই যে খুব অল্প সংখ্যক আলফা কণা যে ফিরে এসেছিল, সেটা ব্যাখ্যা করা এরকম যে এটা একটা ভারী পজিটিভ যুক্ত একটা সেন্টার থেকে, একটা জায়গা থেকে ডিফ্লেক্টেড হয়েছে। যেহেতু আলফা কণাও ভারী, যে জায়গাটার জন্য এইভাবে ভারী আলফা কণা ফিরে এলো, তার মানে সেটা ম্যাসিভ হবে, মানে মাস অনেক বেশি থাকবে। তো যাই হোক, আমরা ফিরে আসি অ্যাটমিক মডেলে। তো বেশিরভাগ স্থান ফাঁকা ছিল, এটা ধরা হলো। এবার পরমাণুর সমস্ত ভর এবং আধান, পজিটিভ আধান একটা জায়গায় কেন্দ্রীভূত, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন মণ্ডল আছে, ইলেকট্রন মণ্ডল আছে। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। ঠিক আছে, তো খানিকটা এরকম, ভেতরে নিউক্লিয়াস এরকম, তাকে কেন্দ্র করে অনেকটা যেরকম সৌরমণ্ডলে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে, সেই রকম টাইপের। তো এটাকে প্ল্যানেটারি মডেলও বলা হয়। এরকম করে থাকে এবং বিভিন্ন কক্ষপথে এরকম ইলেকট্রনগুলো থাকে। তো বেসিক্যালি এটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে
দুটো পার্ট পরমাণুর ভেতরে, একটা হচ্ছে ইলেকট্রন মণ্ডল। ঠিক আছে, তো আরেকটা জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকটা কক্ষে কত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটা 2n² এই ফর্মুলা দিয়ে নির্ণয় করা হয়, এবং সেই কক্ষপথগুলিকে নাম করা হয় KLMN, এরকম নাম করা হয়। এরকম 7টা আছে টোটাল, KLMN OPQ অবধি 7টা আছে। এবার প্রথম কক্ষে তাহলে ইলেকট্রনের সংখ্যা 2, তারপরে হচ্ছে 2 বছর 2 গুণে 4, 8 এরকম টাইপের অনওয়ার্ডস। এবার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকবে ইত্যাদি, এগুলো স্বীকার্য ছিল। ঠিক আছে, তো এরপরে যেটা রাদারফোর্ড বলেছিল যে কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে, কিন্তু এটার রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ড্রব্যাকস ছিল। প্রথমটা ছিল হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে যেটা ম্যাক্সওয়েল দিয়েছিলেন, তত্ত্ব অনুসারে যদি এরকম চার্জ পার্টিকেল, ধরো এটা নিউক্লিয়াস, এটাকে ঘিরে একটা ইলেকট্রন ঘুরছে, এই চার্জ পার্টিকেল যখন এটাকে ঘুরবে তখন কি অ্যাক্সিলারেটেড অবস্থায় থাকবে, মানে ত্বরণ থাকবে। এবার এর যদি ত্বরণ থাকে তাহলে এখান থেকে তড়িৎচুম্বকীয় বিকিরণ হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হবে। রেডিয়েশন হলে ইলেকট্রনের শক্তি ক্ষয় হবে, এবং ক্রমশ তাহলে এই যে ভেতরে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ভেতরে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে, তার জন্য এটা কি করবে, ক্রমশ ছোট ব্যাসার্ধের বৃত্তাকারে ঘুরতে ঘুরতে গিয়ে নিউক্লিয়াসে গিয়ে পড়বে। তো এই অনুসারে একটা পরমাণু স্থায়িত্ব 10⁸ সেকেন্ডের বেশি হওয়ার কথা না, কিন্তু আমরা তো দেখি যে পরমাণু আছে, পদার্থ এক্সিস্ট করছে, তার মানে কোথাও রাদারফোর্ডের পরমাণু মডেলে গন্ডগোল আছে। আর সেকেন্ড হচ্ছে এখানে বলা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরবে, এবার শক্তি যে বিকিরণ করবে সেটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস হওয়ার কথা, কন্টিনিউয়াস স্পেকট্রা হওয়ার কথা। মানে এখান থেকে যে বিকিরণ হবে ইলেকট্রনগুলো শক্তি ক্ষয় করে বা শক্তি যে অ্যাবজর্ব করবে সেটা যে কোনো ওয়েভলেংথের হতে পারে, কিন্তু বেসিক্যালি দেখা গেল হাইড্রোজেন এবং হিলিয়ামের স্পেকট্রাম যেটা আছে, স্পেকট্রাম পর্যালোচনা করে দেখা গেল যে কতগুলো নির্দিষ্ট ল্যামডা, মানে ওয়েভলেংথ, কতগুলো নির্দিষ্ট ওয়েভলেংথই পারমিশেবল হচ্ছে, মানে ওই ধরনের কতগুলো নির্দিষ্ট ওয়েভলেংথের স্পেকট্রাল লাইন্সই পাওয়া যাচ্ছে, বর্ণালী পাওয়া যাচ্ছে। তো যেটা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে ব্যাখ্যা করা যায় না। তো এই দুটো ড্রব্যাক ছিল। পরবর্তীকালে এটা কারেকশন করে ওনারই ছাত্র বোর, এটা আমরা পরে পড়ছি।